সাধারণত কখনো কখনো ভ্যাকসিনের আকর্ষণ থেকে এবং ভ্যাকসিন যে অত্যন্ত জরুরি, প্রাণ বাঁচায়, এই যে একটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ব্রেন ওয়াশই বলুন বা মাইন্ডসেট বিল্ড আপই বলুন, এখান থেকে যারা এখনো বেরিয়ে আসতে পারেননি এবং সন্তানকে ভ্যাকসিন না দিলে শান্তি পান না, মনে মনে ভয় হয়, তাদের জন্য অথবা তাদের জন্য যারা এসব বিষয়ে ভাবেনি না, হাসপাতাল থেকে দিয়ে দিচ্ছে, ব্যাস মিটে গেল, খোঁজ খবরই রাখেন না। আমাদের দেশে এমন নাগরিকের সংখ্যাও কম নন, তারা ভাবেন যে সরকারি হাসপাতালে বা নার্সিংহোমে শিশুদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে জন্মের পর পর, সেগুলো অমৃত, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন চলে না, সেগুলো হচ্ছে দুর্দান্ত কার্যকরী এবং সুস্থ জীবন যাপনের জন্য অত্যন্ত জরুরি। এইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে তারা প্রশ্নও করেন না, অর্থাৎ অত্যন্ত জরুরি ওটা ছাড়া যারা এমনটা মনে করেন তাদের বলবো এই ভিডিওটি আরো বেশি করে শুনতে বা বেশি মনোযোগ দিয়ে শুনতে, যাতে তারা সতর্ক থাকতে পারেন বা সেই বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। পোলিও ভ্যাকসিন কেন? পোলিও নামক এক ভয়ঙ্কর ভাইরাস, যা আমাদের শিশুদের, বিশেষ করে শিশুদের শরীরে প্রবেশ করে এবং চাইল্ডহুড অবস্থাতেই, শৈশবকালেই বেশিরভাগ ক্ষেত্রেই প্যারালাইসিস বা ক্রিপল বানিয়ে দেয় আর কি, এরকম আমরা জানি, দেখেছি। সেটাই হলো পোলিও, একটা রোগ, পোলিওমাইটিস যেটাকে বলা হয়। তো সেটাকে আটকানোর জন্য, প্রিভেন্ট করবার জন্য যে ভ্যাকসিন, সেটাই পোলিও ভ্যাকসিন। স্বাভাবিক, কোন বাবা মা চাইবেন যে তার সন্তানের এরকম মানে পঙ্গু অবস্থা হোক, হাঁটতে চলতে মানে গড়িয়ে গড়িয়ে চলা, জীবন তো শেষ। সত্যি তো, এরকম পঙ্গু জীবন যাপন কোন বাবা মা চাইবেন না। তাহলে তারা অবশ্যই ভ্যাকসিন নেবেন, সন্তানকে সুস্থ রাখতে, সুস্থ জীবন যাপন উপহার দিতে তারা অবশ্যই পোলিও ভ্যাকসিন নেবেন। কিন্তু পোলিও ভ্যাকসিনই যদি এই পঙ্গুত্বের কারণ হয়, পোলিও ভ্যাকসিনের কারণেই যদি আপনার সন্তান প্যারালাইসিসের শিকার হয়, তখন কি করবেন? অর্থাৎ শস্যের মধ্যেই যদি ভূত থাকে, যার উপরে নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন, সেই যদি আপনার বাড়িতে ডাকাতি করে এবং আপনাকে হত্যা করে, কেমন লাগবে? এই ভিডিওটি সে বিষয়ে এবং তথ্য সহ। আসুন আগে আমরা দেখে নেই যে এই পোলিও রোগটা বাস্তবে কতটা ভয়ঙ্কর, যেটা আমাদেরকে বলা হয়। এবং স্বাভাবিকভাবেই এই ভ্যাকসিন গ্রহণের পেছনে মূল লজিকটাই হচ্ছে, আমার কাছে মনে হয়, প্যানিক। এই প্যানিক স্বাভাবিকভাবেই আমাদেরকে সবচেয়ে বেশি গ্রাস করে এবং কার্যকরী ভূমিকা পালন করে কোনো একটা অ্যাকশনকে ইনিশিয়েট করতে। করোনার প্যানিক সেটা আমাদের হাতে নাতে দেখিয়ে দিয়েছে। পোলিও রোগটি বা উপসর্গ যাকে বলা যায়, আমরা যদি বলি, পোলিওর উপসর্গ 90% ক্ষেত্রে বোঝাই যায় না। অর্থাৎ আপনার সন্তানের যে পোলিও হয়েছে সেটা আপনি বুঝতেই পারবেন না এবং সন্তানও বুঝতে পারবে না, অর্থাৎ অ্যাসিমটোমেটিক। আপ টু 90% ক্ষেত্রে পোলিও অ্যাসিমটোমেটিক। কোনো ক্ষেত্রে সামান্য জ্বর হতে পারে, বিভিন্ন মানে ইত্যাদি উপসর্গ হতে পারে, কিন্তু সেটাও সেরে যায়, 2-1 সপ্তাহের মধ্যেই সেরে যায়, আপনি বুঝতেই পারলেন না ওটা পোলিও কিনা। 0.5% তারও কম এইসব ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে যেসব শিশুর
কম্প্রোমাইজড অর্থাৎ জন্মগতভাবেই ইম্পেয়ার্ড ইমিউন সিস্টেম নিয়ে জন্মেছে, জন্মগতভাবেই অথবা জন্মের পরে কোনো মারাত্মক রোগে অসুস্থতার কারণে বা ড্রাগের এফেক্টে ফার্মা কোম্পানির বদান্যতায় তার ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়ায় ইমিউন বা প্রতিরোধ ইমিউন যে ক্যাপাসিটি ইমিউন সিস্টেম সেটা ড্যামেজ হয়ে গেছে বা সে তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে বা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, এই বিভিন্ন কারণে একমাত্র সেই শিশুদেরই পোলিও একটা সিভিয়ার ফর্মে যেতে পারে, অর্থাৎ প্যারালাইসিসের মতো জায়গায় যেতে পারে। সেটা অত্যন্ত বিরল এবং রেয়ার ক্ষেত্রে। অর্থাৎ আপনার সন্তান যদি জন্মগতভাবে কোনো রকম এই ইম্পেয়ার্ড ইমিউন সিস্টেম নিয়ে না জন্মে থাকে বা পরবর্তীতে কোনো ভয়ঙ্কর রকমের শারীরিক অসুস্থতা বা ড্রাগ সাইড এফেক্টের ফলে ইমিউন সিস্টেমের সমস্যা না হয়, তাহলে পোলিও কখনোই এইরকম ভয়ঙ্কর মাত্রা বা সিভিয়ার হতে পারে না। এটাই স্টাডি, এটাই বাস্তবতা। কিন্তু ওই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান জন্মাচ্ছে পৃথিবীতে, কারো না কারো তো ইমিউন সিস্টেম বা ইম্পেয়ার্ড ইমিউন সিস্টেম নিয়ে সে জন্মাতেই পারে বা ঠিকঠাক পন্থায় লালন পালন নাও হতে পারে তার, তো সেক্ষেত্রে পোলিও হয়েছে। তো সেই ঘটনাগুলোকে সামনে রেখেই একটা ভয়ঙ্কর ছবি আমাদের সামনে তুলে আমরা দেখতে পাই সেই সন্তানকে, যে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা, তাই তো? তো সেই জায়গা থেকে একটা প্যানিক তৈরি হয় এবং সেটাকেই ফার্মা কোম্পানি বলুন আর বিল গেটসই বলুন, সেটাকে ওরা কাজে লাগায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এই যুক্তিগুলো বুঝবেন না বা জানবেন না, কোনো দরকার নেই। এটা আমাদের যারা সহযোদ্ধা পাঠক, ইতিমধ্যেই যারা সন্তানের জন্ম দিয়েছেন, লালন পালন করছেন, এখন সুস্থ আছেন, অনেকেরই বয়স 3 বছর 4 বছর হয়ে গেছে, তো একটিও ডোজ ছাড়া তারা ভালো আছেন, তো তাদের জন্য এটা এটুকু বলা। কিন্তু বাকি যারা মনে করছেন যে না, পোলিও ভ্যাকসিনটা অন্তত নিতেই হবে বা ভ্যাকসিনটা নিতেই হবে, তাদের জন্য আমি এই ভিডিওটি করছি। আগেই বলেছি, আসছি সেই প্রসঙ্গে। তো এই পোলিওকে নির্মূল করবার লক্ষ্যে বা প্রিভেন্ট করবার লক্ষ্যে প্রথম যে ভ্যাকসিনটি আবিষ্কৃত হয়, জোনাস সাল্ক আবিষ্কার করেছিলেন 1955 সাল নাগাদ। সেটি কি ভ্যাকসিন ছিল? ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বা আইপিভি, যেটা প্রথম আবিষ্কৃত হয়েছিল। তার উপরে প্রায় 5-7 বছর পরে 1960-এর দশকে আলবার্ট সাবিন আবিষ্কার করেন আরও এক ধরনের ভ্যাকসিন, যেটি হলো ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন। দুটোর ফারাক কি? বড় ফারাক আছে, কম্পোজিশনের বিশাল বড় ফারাক আছে। আইপিভি যেটি জোনাস সাল্ক আবিষ্কার করেন 1955 এরকম সময়ে, সেটি ইনঅ্যাক্টিভেটেড, নাম শুনেই বুঝতে পারছেন, অর্থাৎ সেখানে পোলিও ভাইরাসটিকে মেরে ফেলে মৃত অবস্থায় ভ্যাকসিনে ব্যবহার করা হয়। অর্থাৎ এই ভ্যাকসিনটি যে শিশুর শরীরে প্রবেশ করছে, সে একটি মৃত পোলিও ভাইরাস তার শরীরে প্রবেশ করছে এবং তার গঠন সেটা দেখে নিয়ে আমাদের ভ্যাকসিনের যে তত্ত্ব আর কি, সেই তত্ত্ব অনুসারে সেইটার কম্পোজিশন দেখে নিয়ে আমাদের শরীর পোলিওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছে এবং তারপরে যখন সত্যিকারের পোলিও আমাদের শরীরে, শিশুর শরীরে প্রবেশ করবে, তখন তাকে প্রতিরোধ করবে সেই অ্যান্টিবডি। এই যুক্তিতে আইপিভি। তো ওরাল পোলিও ভাইরাসে কি হচ্ছে, যেটা 1960-এর দশকে আলবার্ট সাবিন আবিষ্কার করলেন, সেখানে জীবিত কিন্তু দুর্বল, যাকে বলা হয় উইকেন্ড বা অ্যাটিনিউয়েটেড পোলিও ভাইরাস সেখানে প্রবেশ করানো হচ্ছে, ভ্যাকসিন কম্পোজিশনে থাকছে এবং সেটি আপনার শিশুর শরীরে প্রবেশ করছে। অর্থাৎ ভাইরাসটি কিন্তু দুর্বল হলেও জীবিত। অর্থাৎ ভাইরাস দিয়ে ভাইরাসের মোকাবিলা, ভালো করে শুনুন, দুর্বল অ্যাটিনিউয়েটেড কিন্তু অ্যালাইভ,
লাইভ বেঁচে আছে সেই সেটি আপনার শিশুর শরীরে প্রবেশ করানো হচ্ছে। বেশ, এই দুটো ভ্যাকসিন রয়েছে পোলিওর ক্ষেত্রে। তো আমাদের দেশে কোন সময়ে দেওয়া হয় এই পোলিও ভ্যাকসিন? জন্মের সঙ্গে সঙ্গে, জিরো ডোজ যেটাকে বলা হয়, অ্যাট বার্থ। তারপরে 6, 10, 14 সপ্তাহ, তারপরে 15 থেকে 18 মাসের, 18 এইরকম সময়ের মধ্যে বুস্টার ডোজ বলা হয়। এইটাই হলো শিডিউল, বা আমেরিকানরা বলে স্কেডিউল। তো সমস্যা কোথায়? বেশ, তো সমস্যা আছে বলেই এই লাইভ। তথ্য বলছে, পরিসংখ্যান বলছে, এবং সাবধানতা সতর্কতাও করা হয়েছে, এবং যা পর্যবেক্ষণ তাতে দেখা যাচ্ছে যে ওপিভি, যেটা মুখে মানে খাওয়ানো হয় আর কি, ওরাল, নাম শুনেই বুঝতে পারছেন, ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, সেটি বরং পোলিও মোকাবিলা কতটা করছে সেটা তার চাইতে বড় ব্যাপার হচ্ছে পোলিও ঘটাচ্ছে, কজিং পোলিও, যাকে বলা হচ্ছে ভ্যাকসিন ডেরাইভড পোলিও, ভিটিপি, বা ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড পোলিও, বা ভ্যাকসিন ড্রিভেন পোলিও। অর্থাৎ এই যে প্যারালাইসিস যেটা ঘটছে, সেটা কিন্তু ভ্যাকসিনের কারণেই ঘটছে। তাই অনুরোধ করব, যারা শিশুকে ভ্যাকসিন দিতে চাইছেন, মনে করছেন ভ্যাকসিন মানে অমৃত, পোলিও ভ্যাকসিন তো দিতেই হবে, তারা আজ্জোর করে বলবো অন্তত এই ওরাল পোলিও ভ্যাকসিন থেকে দূরে থাকুন। কেন? আমি আসছি, আগে আবেদনটা জানিয়ে রাখি, তারপরে আবেদনের যৌক্তিকতা আলোচনা করব। আরো একবার বলবো যে ওরাল পোলিও ভ্যাকসিন থেকে নিজের সন্তানদের সরিয়ে রাখুন। একান্তই যদি দিতে হয় তাহলে আইপিভির কথা বলুন, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিনের কথা বলুন, স্বাস্থ্যকর্মীদের বা চিকিৎসকদের বা নার্সিং হোমে বলুন, যদি সন্তানকে সুস্থ রাখতে চান। তাতে করে আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত অবশ্যই। এবার আসুন, আমরা কেন এটা বলছি। আমেরিকা তথা ইউরোপিয়ান ইউনিয়নে বহু আগেই, 25-30 বছর আগেই ওপিভি বন্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। অর্থাৎ যেটা খাওয়ানো হয় ওরাল পোলিও ভ্যাকসিন, সেটা নিষিদ্ধ হয়ে গেছে। কারণ ওই যে ঘটাচ্ছে, উল্টে পোলিও ঘটাচ্ছে। আমেরিকায় 2000 সালে ওটা নিষিদ্ধ হয়েছে, সেখানে আইপিভি দেওয়া হয়, ইউরোপিয়ান ইউনিয়নেও দেওয়া হয়। সমস্ত উন্নত রাষ্ট্রে যেখানে মানুষ বাস করে, গিনিপিগ বাস করে না, সেখানে কিন্তু আইপিভিটাই চলছে এখনো পর্যন্ত। অন্তত ওখানকার মানুষ ওইটুকু করতে পেরেছে প্রতিবাদ করে। আমি তো বলছি সুদীপ বাবু, আমি সেটা কি শুনে মনে হচ্ছে না আমি এটাকেই কভার করছি? একটু ধৈর্য ধরে শুনুন। তাহলে প্রথম বিশ্বের কোথাও ওপিভি দেওয়া হয় না, তাহলে কোথায় দেওয়া হচ্ছে ওপিভি? থার্ড ওয়ার্ল্ড, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া। আমাদের দেশ জন্মানোর সঙ্গে সঙ্গে তো ওপিভি দিয়ে দেওয়া হয়। এখন প্রাইভেট নার্সিং হোমগুলোতে কি হয় আমি বলতে পারবো না, সেখানে গার্জিয়ানরা কতটা কনসিয়াস। আমি সরকারি স্বাস্থ্যক্ষেত্রের কথা বলছি। তো আমাদের দেশে রমরমিয়ে ওপিভি চলছে, কিছু কিছু ক্ষেত্রে আইপিভি দেওয়া হচ্ছে। তাই ভালো করে খেয়াল রাখুন, ভালো করে শুনবেন। সাম্প্রতিক যে তথ্য বলছে, 2020 সালেই ব্রিটিশ মেডিকেল জার্নাল প্রকাশ করেছে, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। এছাড়াও বিল গেটসকে নিয়ে টিম সোয়াব বলে টিম সোয়াব নামক এক বিশিষ্ট সাংবাদিক, তিনি একটি অসাধারণ বই লিখেছেন,
বিল গেটস প্রবলেম বইটির নাম। তো সেইখানেও তিনি এই ঘটনাগুলোর উল্লেখ করেছেন। 2020 সালে এই আফ্রিকাতে 1000-এরও উপর শিশু এই ভ্যাকসিনের কারণে, পোলিও ভ্যাকসিনের কারণে প্যারালাইসিসের শিকার হয়েছেন, পার্মানেন্ট প্যারালাইসিস শিকার হয়েছে তারা। সারা জীবন তারা পঙ্গু হয়ে থাকবে। ভাবতে পারেন, মানব সেবার নাম করে, মানব দরদের নাম করে মানুষকে উন্নত জীবন দেওয়ার অজুহাতে কি সর্বনাশ ঘটিয়ে চলেছেন এই মহামানব। উনি বলেছেন তিনি তার কোনো তিনি সম্পত্তি সব দান করে যাবেন। তো দান উনি করছেন না ইনভেস্ট করছেন না বিনিয়োগ করছেন, সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। করোনা ভ্যাকসিনের সময় তখনও এই ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়ার খবরগুলো আসেনি। সেটা আমাদের মতো আমরা যারা সহযোদ্ধা, তারা আমরা এগুলো নিয়ে সতর্ক করছিলাম। তো সেই সময়ে তো আসেনি এই খবরগুলো সেভাবে। আপনারা যারা এখন সতর্ক হয়েছেন তারা অনেকেই সেই সময় ভ্যাকসিনের বা করোনার প্যানিকে আক্রান্ত ছিলেন এবং ভ্যাকসিনের অন্ধ ফ্যান ছিলেন। তো সেই সময় বিল গেটসকে এক সাংবাদিক বলেছিলেন, আপনি তো মহানুভব, তো এই করোনা ভ্যাকসিন যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে হয়েছে, তো তো সেটা আপনি পেটেন্টটা ওপেন করে দিন না, আপনি কেন পেটেন্ট নিচ্ছেন? পেটেন্ট হলে তো দাম বাড়ে স্বাভাবিকভাবেই, সেখানে প্রফিটের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। আপনি তো একজন মহানুভব, একজন ফিল্যান্থ্রপিস্ট। তখন বিল গেটস তাকে উত্তরে বলেছিলেন, হোয়াট এ স্টুপিড কোশ্চেন। এরকম স্টুপিড ব্যাপার নাকি তিনি জীবনে শোনেননি। স্বাভাবিক, সাংবাদিকই তো স্টুপিড ছিলেন, কারণ সাংবাদিক যিনি প্রশ্ন করেছিলেন তিনি বিল গেটসকে যেভাবে তার পেটোয়া মেরোয়াগুলো তাকে মিডিয়াগুলো তাকে প্রমোট করে, সেই রকমভাবে তিনি বিশ্বাস করে ফেলেছিলেন যে সত্যি সত্যি তিনি ফিল্যান্থ্রপিস্ট। নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে, ফাইন্যান্সিয়াল টাইমস থেকে শুরু করে, ট্রিবিউন থেকে শুরু করে, রয়টার থেকে শুরু করে, এমন কোনো বড় বড় সংবাদপত্র নেই যেখানে বিল গেটস ফান্ডিং করেন না। এই সমস্ত সংবাদপত্র তার ফান্ডিং এই চলে। আগে হ্যাঁ, তার ফান্ডিং এই চলে। তো সুতরাং এসব সংবাদপত্রে তাই তার বিরুদ্ধে কোনো রকম কিছু শুনতে পাবেন না, লেখাও পাবেন না। সবাই তাকে মানবতাবাদী বলবেন। তাহলে বিল গেটসের এইসব যে আসল মুখ, যেটা প্রকৃত মুখ, এবং তিনি যে কার্যকলাপগুলো করে চলেছেন, সেগুলো কোথা থেকে আমরা জানতে পাচ্ছি, কিভাবে জানতে পাচ্ছি? অবশ্যই সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা অন্ধকারই থেকে যেতাম, ওই সব দালাল মেইনস্ট্রিম মিডিয়ার চর্বিত চর্বণ গিলতে গিলতে ব্রেন ওয়াশটি থেকে যেতাম। আর কিছু ইউরোপ এবং আমেরিকায় কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নাল আছে যাদের রিচ খুবই কম, অবশ্যই, যেহেতু তারা প্রমোটেড নয়। রয়টার যেমন প্রমোটেড, ফ্যাক্ট চেক ছড়িয়ে যায় গোটা বিশ্বে, নিউ ইয়র্ক টাইমস, ট্রিবিউন, ওয়াশিংটন টাইমস, এগুলো তো গোটা বিশ্বে ছড়িয়ে যায়। তো তেমন রিচ এদের নেই কিছুতেই, স্বাভাবিক। কিন্তু তবুও আমাদের মতো যারা খোঁজ খবর করেন, রিসার্চ করতে ভালোবাসেন, জানতে ভালোবাসেন, মানুষকে সতর্ক করতে চান, তারা এসব খুঁজে বের করেন। যেমন এই যে ব্রিটিশ মেডিকেল জার্নাল BMJ যে এই ব্যাপারটা প্রকাশ করেছে, সেই লিঙ্ক আমি আপনাদের এ কারণেই দিতে পারি যে আফ্রিকাতে 2020 সালেই 1000-এরও বেশি শিশু, শুধু 1 বছরের হিসেব কিন্তু এটা, প্যারালাইসিসে আক্রান্ত হয়েছে। এই ব্যাপারগুলো কেন ঘটছে আপনারা নিশ্চয়ই জানেন। বিল গেটসের বদান্যতা এখন আফ্রিকাতে, সোমালিয়া প্রমুখ বিভিন্ন দেশে পোলিও ভ্যাকসিনেশন ড্রাইভ চলছে। আমাদের দেশেও দেখবেন পালস পোলিও নামে যা বিখ্যাত বা কুখ্যাত যেভাবেই বলুন, চলছে। আর এই ভ্যাকসিনেশনের ফলেই যে এই পরিসংখ্যানগুলো যেগুলো উঠে আসছে সেগুলোই প্রকাশিত হচ্ছে, তবে মেইন স্ট্রিম মিডিয়া এগুলো পাবেন না। তো এই ভয়ঙ্কর তথ্যগুলো টিম সোয়াব তার সেই বই বিল গেটস প্রবলেম সেখানেও প্রকাশ করেছেন। এছাড়া BMJ এর মতো, এছাড়া আরো বেশ কিছু
পত্রপত্রিকা যেগুলো আমি মাঝে মাঝেই দেখবেন লিঙ্ক দিয়ে দিই বা আলোচনায় বলি, সেখানে প্রকাশিত হয়। তাহলে প্রথম বিশ্বে যে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন নিষিদ্ধ হলো, দেওয়া হলো না, দেওয়া হচ্ছে না, ডিসকন্টিনিউ করা হয়েছে, সেটা কেন? তৃতীয় বিশ্বে ভারতের মতো দেশ, আফগানিস্তানের মতো দেশ, পাকিস্তানের মতো দেশ, সোমালিয়ার মতো দেশ, সেসব দেশে কেন চলছে? সিম্পল উত্তর একটাই, গিনিপিগ। কারণ উন্নত দেশের মানুষের জীবনের দাম একটু বেশি, মূল্য একটু অনেকটাই বেশি। হ্যাঁ, এটাই বাস্তব। তাই সেখানে, তাছাড়া মানুষের চেতনা বলতে হবে, তাদেরও প্রতিবাদ এটা ঘটেছে। দুটো মিলিয়েই একটা ফসল, এই রকমের একটা সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়েছে। আর তাই তৃতীয় বিশ্বে এখন গিনিপিগের দেশ, গিনিপিগের মহাবিশ্ব, আর সেখানেই এই ওপিভি দেওয়া হচ্ছে। যেমন করে দেখবেন যুদ্ধের ক্ষেত্রেও তাই, ফার্মা কোম্পানির ব্যবসা যেমন নিচে নামতে নামতে চরম নিচে তৃতীয় বিশ্বেই বেশি করে নামে, অস্ত্র ব্যবসার ক্ষেত্রে যে যুদ্ধগুলো ঘটানো হয়, ফোমেন্ট করা হয়, প্রভোগ করা হয়, সেগুলো কিন্তু তৃতীয় বিশ্বেই সবচেয়ে বেশি মানুষ মারে। সেটা গাজাই হোক, প্যালেস্টাইন হোক, যাই হোক, সেখানে হোক, দেখুন ইরান হোক, কোনোদিন শুনবেন না অস্ত্র ব্যবসার কারণে, অস্ত্র ব্যবসাকে উস্কে দেওয়ার জন্য প্রথম বিশ্বের দেশগুলোর মধ্যে যুদ্ধ বাঁধানো হয় না কখনো। দেখুন, খেয়াল করে, হয় না। বিশেষ করে এই যখন আমরা দেখতে পাচ্ছি এই সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যে জায়গাটা এসেছে, আমরা নতুন বিশ্ব ব্যবস্থার যে একটা পরবর্তী অধ্যায়, যেটাকে আমরা বলি এক্সট্রিম অধ্যায়ের দিকে আমরা চলেছি, তো সেখানে আমরা তাই দেখি। তো এক্ষেত্রেও তাই। এখন প্রশ্ন করতেই পারেন, যদি আপনি প্রশ্ন করেন যে কেন ওপিভি দেওয়া হচ্ছে আমাদের দেশে, কেন এই দেশগুলো, সোমালিয়া, আফগানিস্তান, পাকিস্তান, এমনকি বাংলাদেশ, এসব দেশে কেন ওপিভি দেওয়া হচ্ছে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও, এবং এখান থেকে যে প্যারালাইসিস হতে পারে, ভ্যাকসিন ডিরাইভড পোলিও হতে পারে, বা ভ্যাকসিন ড্রিভেন পোলিও হতে পারে, তারপরেও, এবং এই যে এটা যে ঘটে সেটা হু পর্যন্ত স্বীকার করে নিয়েছে, হু এর ওয়েবসাইটেও পেয়ে যাবেন, এবং গ্লোবাল পোলিও ইরাডিকেশন প্রোগ্রাম যে সব রয়েছে বিশ্বের, সেখানকার ওয়েবসাইটেও কিন্তু ছোট্ট করে হলেও উল্লেখ আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। সেখানে কি বলছে যে ওরাল পোলিও ভ্যাকসিনের মানে সুবিধে অনেক আছে। সুবিধাগুলো প্রথমে বলা আছে, খুব সহজে দেওয়া যায়, দাম কম, হ্যাঁ আসছি, ওটাই তো খেলা, ইনএক্সপেন্সিভ, ডেলিভারি করা যায়, সহজেই দেওয়া যায়, এক্সিকিউট করা যায়। কিন্তু খারাপ দিকের মধ্যে কি বলছে, 2.7 মিলিয়নের মধ্যে নাকি একজন শিশুর প্যারালাইসিস হতে পারে। এই যে 2.7 মিলিয়ন, আপনার মনে হবে বা মাত্র রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কিন্তু যদি হয়ে যায়, আর এই যে 2.7 মিলিয়ন, সেটা কি খুব সত্যিকারের ডেটা, পরিসংখ্যান, ওরা সেইভাবে দেখেছে। করোনার সময়ও তো বলা হয়েছিল, দেখবেন কোভিশিল্ডের ফ্যাক্ট শিটে লেখা ছিল যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্ষেত্রে 10 লাখে একজন বা এরকম কিছু, আরো বেশি সংখ্যাটা ছিল, হ্যাঁ, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হতে পারে। তো বাস্তবে কি তাই? সংখ্যাটা অনেক বেশি না? চারপাশে যা খোঁজ খবর পাচ্ছেন আপনারা, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের রেটটা ওখানে ওরা দিয়েছিল ফ্যাক্ট শিটে, বাস্তবে তার সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, দিস ইজ দ্য রিয়ালিটি, বেশি, অনেক বেশি। তো এক্ষেত্রেও ব্যাপারটা তাই, এটা অধমের পর্যবেক্ষণ, এটার আবার লিঙ্ক চাইবেন না। কিন্তু 2.7 মিলিয়নের মধ্যে একটি শিশুর যে যাকে অ্যাডমিনিস্টার করা হলো ভ্যাকসিন, তার যে এটা হতে পারে সেটা পরিষ্কার উল্লেখ আছে। তো আপনার ক্ষেত্রে ওটাকে ধরেই আপনি এগোন না কেন? যার হয় সে বোঝে। তো
ধরুন 2.7 বিলিয়নের মধ্যে একজন আপনি হলেন, না ডোজ, শিশু না ডোজের মধ্যে। আর আপনার শিশু তো অনেকগুলো ডোজ পাচ্ছে। কতগুলো ডোজ? একটা জিরো ডোজ 1 নম্বর, তাই তো? তারপরে 6 সপ্তাহ, তারপরে 10 সপ্তাহ, তারপর 14 সপ্তাহ, তাই তো? কথা হলো 4টে ডোজ হয়ে গেল। তারপরে বুস্টার 5টা ডোজ হয়ে গেল। তো 5টা ডোজ তো হয়েই গেল। 2.7 বিলিয়ন ডোজের মধ্যে নাকি পার 2.7 মিলিয়ন ডোজের মধ্যে একটা কেসে এরকম পাওয়া যাচ্ছে হবে। তো আপনি সেই রিস্কটা নেবেন? কেন নেবেন? আইপিভি যেখানে অনেকটাই নিরাপদ, অন্তত এই দুটোর মধ্যে। যারা ভ্যাকসিন নিতে চাইছেন তাদের জন্য বলছি। তো বলা হচ্ছে যে কি সুবিধাটা কি সহজে দেওয়া যায়, এটা বেশি বলা হয়। মানে কি দেখুন, খাইয়ে দিল, আশাকর্মীরা খাইয়ে দিল সহজে। আর সূচ ফোটানো গেলে তো ট্রেনিং চাই না, ভেন্স মাসলস এগুলো বুঝতে হবে ঠিকঠাক করে, সূচটা যেন না ভেঙে যায় সেটাও দেখতে হবে। হ্যাঁ, তো ঝামেলা, তার চেয়ে পটাপট ধরো আর খাইয়ে দাও, সুবিধে। কিন্তু এটাই কি তাই? বাস্তবে কি তাই? কারণটা কি এটাই সুবিধের জন্য? না। আরো একটা কারণ ওরা বলে, যেসব দেশে পোলিও বেশি, মানে মানে এন্ডেমিক, যেসব দেশে নাকি ওপিভি ভালো কাজ করবে। মানে যেখানে বেশ পোলিওর মতো আবহাওয়ার মানে জলবায়ু আছে, পোলিওটা বেশি ছড়ায়, যেসব দেশে ওপিভিটা ভালো কাজ করবে, আইপিভিটা ভালো কাজ করবে না, এরকম বলা হয়, যুক্তি দেওয়া হয়। তাই আমাদের দেশে 2014 সালেই তো আমাদের দেশকে পোলিও ফ্রি ঘোষণা করা হয়েছে, তাই তো? তারপরেও তাহলে কি এখনো দেওয়া হচ্ছে কেন ওপিভি? এখনো কেন পুরোপুরি বন্ধ হলো না? আসল কারণটা আপনাদের বলি। আসল কারণ হলো কস্ট। কস্ট যত সস্তায় প্রোডাকশন হবে এবং বেশি দামে বিক্রি করা যাবে সরকারকে, তত তো লাভ। আর যদি থার্ড ওয়ার্ল্ডের সরকার হয়, তাঁবেদার দালাল সরকার হয়, তবে তো কোনো কথাই নেই। এই ওপিভি প্রতিটা ডোজের খরচা কত জানেন? $0.15। $0.15 থেকে $0.20, অর্থাৎ 13 থেকে 14 টাকা, 13 থেকে 15 টাকা এরকম একটা খরচ আসে প্রতিটি ডোজে। আর আইপিভি যেখানে ভাইরাসটিকে মেরে ফেলে মৃত ভাইরাস দিয়ে ভ্যাকসিন বানানো হচ্ছে, সেখানে একটা স্বাভাবিকভাবেই একটু বেশি উম, মানে বেশি খরচের ব্যাপার থাকে। তো সেটাতে কত খরচ হচ্ছে? $1 থেকে শুরু করে $3.5 এইরকম, বা $3.28 প্রতি ডোজ। $1 মানে কত বর্তমানে? প্রায় 87 টাকা। তো তাহলে হিসেব করুন, 13 টাকা, ওদিকে 87 টাকা প্রতি ডোজ। $1টা মিনিমাম। $1 থেকে $3, $3.28ও হতে পারে। ওটা যেমন 0.15 থেকে 0.20, এটা তেমন $1 থেকে শুরু করে $3.28 পর্যন্ত হতে পারে। অর্থাৎ $3 মানে কত হচ্ছে? 87কে 3 দিয়ে গুণ করুন, তাহলে প্রতি ডোজ কতটা দামি হয়ে যাচ্ছে? $250 ছাড়িয়ে যাচ্ছে। তো তাহলে ফার্মা কোম্পানি কোনটা করবে? সেরাম ইনস্টিটিউট কোনটা বানাবে? ওপিভিটাই বানাবে বেশি থার্ড ওয়ার্ল্ডের জন্য। কারণ কমে বানিয়ে, কম খরচে বানিয়ে সরকারকে গছিয়ে দেওয়া যাবে, সরকারও দেখবে বাহ সস্তায় তো পড়ছে। আর বিষ খাওয়ানো যাবে জনতাকে, মানব সেবাও করা যাবে, আর জনতা বুঝতেই পারবে না। আমার সঙ্গে বইমেলায় অন্তত 2 থেকে 3 জন দেখা করেছেন এখনো পর্যন্ত, যারা পোলিও ভ্যাকসিন নিয়ে প্যারালাইসিসের শিকার হয়েছেন। পোলিও ভ্যাকসিন নিয়ে প্যারালাইসিসের শিকার হয়েছেন।
তাহলে আসল কাহিনী এটা, কস্ট। প্রথমত ট্রেন্ড হেলথ ওয়ার্কার যখন আপনি রাখছেন, যারা শুধু খাওয়ানো নয়, খাওয়ানো তো সবাই পারে, আপনিও পারবেন, কম পয়সায় হয়ে গেল, লোক রাখলেন। কিন্তু যারা আইপিভি অ্যাডমিনিস্টার করবে তাদের তো একটু দক্ষ হতেই হবে, খরচাটা বেশি, তাই না? আর কি, ওটাও খরচ, আবার এদিকে ম্যানুফ্যাকচারিং কস্ট, এই দুই মিলিয়ে আইপিভির খরচটা বেশি। আর তাই আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে, যেটা কম্পারেটিভলি সেফ, আর ভ্যাকসিন মাত্রেই কিন্তু আমার মতো যেটা যারা অধম তারা কিন্তু আদৌ গ্রহণযোগ্য বলে আমি মনে করি না। ওই দুই একটি, বিশেষ করে র্যাবিসের ক্ষেত্রে আমি বলেছি, সেই আলোচনা এখানে করছে না, বহুবার বলেছি। আর কি, আর কিছু নেই। তো সেই ক্ষেত্রে, তাও সেক্ষেত্রে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে। কিন্তু এই চাইল্ডহুড ভ্যাকসিনের যে আলোচনা, সে চাইল্ডহুড ভ্যাকসিনে তো র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে আমার সহযোদ্ধা পাঠকেরা পুরোটাই সেখান থেকে সরে আসতে পেরেছেন, তারা ভালো আছেন, তাদের সন্তানেরা ভালো আছেন, তারাও ভালো আছেন। কিন্তু যারা এখনো বেরিয়ে আসতে পারছে না, তাদেরকে আবার বলবো, এই তথ্যগুলো ভালো করে স্টাডি করুন। কেন ওপিভি আপনি নেবেন? নিতে চাইলে, আপনি ভ্যাকসিন নিতে চাইলে, পোলিও কি যদি মনে করেন পোলিও ভ্যাকসিনের কারণে পোলিও নির্মূল হয়েছে ইত্যাদি ইত্যাদি যদি বিশ্বাস করেন, তো তাহলে আইপিভিটা বলুন, নইলে অস্বীকার করুন। আমি বলছি বলে নয়, তথ্যগুলো দেখে বলবেন। এটুকু অনুরোধ আমি করতে পারি সহনাগরিক হিসেবে, আপনার কথা ভেবে নয়, আপনার আগামীর কথা ভেবে। আর আপনিও তার সঙ্গে যুক্ত। আপনি ভাবতেই পারেন যে আমার হঠাৎ করে এই সময়ে আপনাদের জন্য দরদ উঠলো কেন? ঢেঁকি তো, ওই ধান ভেঙেই যাব আমি, এটা আমার কাজ। আপনারা শুনুন বা না শুনুন, আগামীতে উপলব্ধি করবেন। একটু বড় আগে বলে ফেলি হয়তো, এই আর কি। তো এই ম্যানুফ্যাকচারিং কস্টের কারণেই বিভিন্ন অজুহাতে আমাদের দেশে ওপিভি, তৃতীয় বিশ্বে ওপিভি চালু রাখা হয়েছে, যার শিকার হচ্ছে অনেক শিশু। প্রকৃত পরিসংখ্যান আমরা জানি না, কারণ এগুলো নিয়ে আমাদের দেশে অ্যাডভার্স ইভেন্টস রিপোর্টিং সিস্টেম আদৌ কার্যকরী নয়, কেউ কজন জানেই না, যেটা প্রথম বিশ্বে কার্যকরী। আর আফ্রিকাতে এইগুলো জানা যাচ্ছে কারণ সেখানে কিছু মানুষ, সত্যিকারের ভালো মানুষ, তারা কাজ করছেন, ভেতরে ভেতরে তথ্য নিচ্ছেন, খুঁজে বের করছেন। কারণ আমাদের মতো মানুষের সংখ্যা, মানে যারা এই নিয়ে প্রশ্ন করেন, তাদের সংখ্যা গোটা বিশ্বে অনেক বেড়েছে, নইলে আগে হলে এই খবরটাও পাওয়া যেত না। তাহলে এবার প্রশ্ন করুন, প্রথমে আইপিভি, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, 1955, ওটাতেই থেমে থাকতে পারতো তো। জোনাস সাল্কের আবিষ্কার, ওটাই গোটা বিশ্বে দেওয়া যেতে পারতো যারা নিতে চাইতেন। কিন্তু 1960-এর দশকে হঠাৎ করে আবার মোরাল পোলিও ভ্যাকসিনের দরকার কেন পড়লো, কি জন্য পড়লো? ওটা যথেষ্ট ছিল না? ওটা দিয়েই তো প্রথম বিশ্ব চললো এই কারণে, এই ব্যবসাটা করার জন্য, সস্তার জন্য। এটা আমার পর্যবেক্ষণ। ফার্মা কোম্পানি যখন দেখলো, বুঝলো যে 1955 সালে আবিষ্কৃত ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে প্রতি ডোজ, তাহলে এত এত মিলিয়ন মিলিয়ন ডোজ লাগবে, তৃতীয় বিশ্বে বিশেষ করে মিলিয়ন মিলিয়ন ডোজ লাগবে, সেখানকার সরকার এত টাকা দিয়ে ভ্যাকসিন কিনবে, ফতুর হয়ে যাবে। ভাবুন, একটা ডোজে যদি $3, আমি যদি গড়ে $1.5 করেই ধরি, মানে একটা ডোজের ক্ষেত্রে যদি আপনি 150 টাকা করেও ধরেন, আমি 300-250 টাকা বাদ দিলাম, মানে আইপিভির কথা বলছি। আর মানে স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন রকম কস্ট ফস্ট ধরে যদি আপনি 150 টাকাই ধরেন, তাহলে কত খরচ হচ্ছে প্রতি শিশু? হিসেব করুন কত খরচ হচ্ছে, কতগুলো করে ডোজ, ওই যে জিরো ডোজ একটা,
তারপরে 6, তারপরে 10, তারপরে 14, তারপরে বুস্টার। তার মানে কি 1, 2, 3, 4, 5টা, তাই তো? তাহলে 5টা ডোজের দাম কত? দাম 150 টাকা করে হলে কত হচ্ছে? 500, মানে 750, 800 টাকা হচ্ছে। তো এরকমই দাঁড়াচ্ছে একটা কনজারভেটিভ এস্টিমেটে। তাহলে সেখান থেকে আবার লাভ করতে হবে, কোম্পানিগুলো লাভ করবে, যারা সরকার থেকে যারা কেন এসব করেন, যারা থাকেন স্বাস্থ্য মন্ত্রকে তারা আবার একটু খাবেন। না খেয়ে কোনো কাজ হয় আমাদের দেশে? সুতরাং একটু সস্তায় যদি করা যায়, ওই যে $0.15 যদি বানানো যায়, সেটা যদি সরকারকে গুছিয়ে দেওয়া যায়, একটু দাম বাড়িয়ে দিয়ে, সরকারও দেখলো বাহ সস্তায় পাচ্ছি, আমারও থাকছে, জনগণেরও ভাবছে আমার উপকার হলো, ভ্যাকসিন দিচ্ছে সরকার ফ্রিতে। যদিও ফ্রিতে কিছুই হয় না, আপনারা সেটা জানেন। আসলে সরকারই এগুলো পয়সা দিয়ে ফার্মা কোম্পানি থেকে কেনে, যেমন সেরাম ইনস্টিটিউট থেকে মানে প্রতি বছর লিস্টেডই আছে কি কি ভ্যাকসিন কেনা হয়। ওটা বিল গেটসের ইনভেস্টমেন্ট, সেরাম ইনস্টিটিউট পুরোটাই বিল গেটসের বদান্যতায় চলছে। পৃথিবীর সবচেয়ে, আমাদের আর যাই না থাকুক না কেন, কিছুই নেই আমাদের সেই অর্থ। তবে তবে একটা গর্বের ব্যাপার আছে, কি বলুন তো? পৃথিবীর সবচেয়ে বড়, দ্য লার্জেস্ট ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের দেশে আছে, সেটা হলো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এর ধারের কাছে আর কোনো কোম্পানি পৃথিবীতে নেই। গর্বের ব্যাপার না? বিকশিত ভারতের একটা বড় ব্যাপার না যে পৃথিবীর সবচেয়ে বড় ভ্যাকসিন কোম্পানিটা আমাদের দেশে, আপনার দেশে, আমার দেশে? গর্বের কথা। তো সেই গর্বকে লালন করে চলুন, কিন্তু সন্তানকে গর্ভে আনার আগে বা গর্ভে আনার পরে অন্তত এই বিষয়টা ভাবুন, তা আগামী কতটা সুরক্ষিত। আমি বলছি বলে নয়, আমি আপনাদের সামনে নিয়ে এলাম মাত্র, নিমিত্ত মাত্র। তথ্যগুলো দেখুন, ঘাঁটুন, রিসার্চ করুন। এখন খুব সহজেই করা যায়, অন্তর্জালের দুনিয়া। আপনি ঘরে বসে ব্রিটিশ মেডিকেল জার্নাল পড়তে পারেন, ল্যান্ডসেট পড়তে পারেন, অনেক কিছু পড়তে পারেন। আর না পারলে লিঙ্ক চাইলে অধমের সঙ্গে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন, লিঙ্কগুলো দিয়ে দেব। কারণ ফেসবুকে লিঙ্ক টিঙ্ক আমি দিচ্ছি না, কারণ কেউ পড়েন না দেখেছি, যতদূর জানে কেউ টিকই করেন না, তো দিচ্ছি না আমি। তো যারা আগ্রহী, যারা বিশেষ করে এই পিতা মাতা হতে চলেছেন বা হয়েছেন বা হবেন আগামীতে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আবার বলি, মগজ ধোলাই আমাদের সবচেয়ে বড় শত্রু। জানালাটা খোলা রাখুন। আর সব সময় মনে রাখবেন, এই ক্যাপিটালিস্ট সিস্টেমে, এই ধনবাদী সিস্টেমে নির্ভেজাল ভালো করার জন্য কোনো প্রতিষ্ঠান নেই। কোনো ব্যক্তি করতে পারেন, ব্যক্তি কারো ভালো করতে পারেন, তার প্রাণ দিয়ে কারো উপকার করতে পারেন, সেটি ব্যক্তি। কিন্তু সংগঠন, কোম্পানি, রাষ্ট্র তো সবচেয়ে বড় কোম্পানি এখন, কর্পোরেশন, তাদের পক্ষে অসম্ভব। তাই এক্সপ্লয়টেশন চাই এখন নর্ম, শোষণটাই একটা নর্ম, স্বাভাবিক সত্য ঘটনা এই ক্যাপিটালিস্ট সিস্টেমে। তাই এই শোষণের উপর ভিত্তি করে ইন্ডাস্ট্রি চলছে, রাষ্ট্র চলছে, বিলিয়নিয়ারের সংখ্যা বাড়ছে, মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছে। তাই ফার্মা কোম্পানির, বিগ ফার্মার একটাই মন্ত্র, যেটা আমি উপলব্ধি করেছি, আপনারাও আগামীতে করবেন। আর যারা এখন করেছেন, ঠিক আছে, তারা অন্য মানুষকে সতর্ক করুন। সেটা কি? অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ।